বাইরে খুব হট্টগোল কোলাহল, বাবারে বাবা। আর তারপর সারাদিনই সেজে গুজে বসে থাকা। বিরক্তি লাগছে, কিন্তু মনের চারিদিকে ঘিরে আছে এক অচেনা ভালো লাগা। আজ যে আমি এক নতুন সম্পর্কে বাধা পড়তে চলেছি। আজ আমার বিয়ে। আমার এখনো সত্যিই বিশ্বাস হচ্ছে না আজ সত্যি সত্যি ওই উজবুকটার সাথে আমার বিয়ে। হ্যাঁ, উজবুকই বটে, যদিও পাগলটার একটা ভালো নাম আছে। ওর নাম আদিত্য, আমার আদি। আমাদের দেখা হওয়াটাও বড়ই অদ্ভুত। আজ সেটা খুব মনে পড়ছে। তখন ছিল আমার পিস্তুত দাদার বিয়ে। বাড়ির সবাই আগে চলে গেলেও আমি গেছিলাম বিয়ের আগের দিন বিকেলবেলা। এক রাশ বিরক্তি নিয়ে ঢোকার পথে কারোর ধাক্কায় নিচে পড়ে গিয়েছিলাম আমি। রাগের চোটে বলেই ফেলেছিলাম, চোখগুলো কি বস্তায় ঢুকে হাঁটেন? সামনে তাকিয়ে দেখি পাঞ্জাবি পরা বেশ সুন্দর দেখতে একটা ছেলে দুষ্টু মিষ্টি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। রাগের মাথায় তখন উজবুক ছাড়ার কোনো নাম মাথায় আসছিল না। সেখান থেকেই নাম দিলাম উজবুক। উত্তরে আমাকে বলেছিল, আমি না হয় বস্তায় নিয়ে হাঁটি, কিন্তু তুমি কি পকেটে নিয়ে ঘোরো? রাগে তখন আমার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। বললাম, আপনি কি মেয়েদের সাথে ভদ্রভাবে কথা বলতেও শেখেননি? অচেনা অজানা একটা মেয়েকে তুমি করে বলতে আপনার লজ্জা করে না? আবার ঠান্ডা জবাব, তোমার মতন একটা পুচকে মেয়েকে আপনি বলতেই আমার বেশি লজ্জা করবে, বুঝলে মিস চোগরুটে? বলে আমায় কিছু বলার সুযোগ না দিয়েই চলে গিয়েছিল উজবুকটা। আজও সে কথা মনে পড়লে হাসি পায়। তবে পুচকে বলেছিল বলে রাগও হয়। আমি বুঝি বাচ্চা মেয়ে। দাদার গায়ে হলুদের তত্ত্ব দিতে আমিও গিয়েছিলাম, কারণ আগে আমি কোনো দিন যাইনি বৌমনির বাড়ি। সেখানে গিয়ে যে আবার ওই উজবুকটার সাথে দেখা হবে তাকে জানতে পেরেছিলাম ও নাকি বৌমনির ভাই। আমার কাকুর মেয়ে অদিতি তো ওকে দেখেই ক্রাশ খেয়ে বসে আছে। এত ক্রাশ চেরা কি করে খায়? এসব খেয়ে তো পেটও ভরে না। খুব অবাক হয়েছিলাম এটা জেনে যে যাকে আমি উজবুক বলছি সে বিজনেসম্যান অনিরুদ্ধ চৌধুরীর একমাত্র ছেলে আদিত্য চৌধুরী। 2 বছর ইউকেতে থেকে দেশে ফিরে বাবার কোম্পানিতে কয়েকদিনের মধ্যে এমডি হিসেবে জয়েন করবে। মনে মনে এসব ভেবে হেসেই ফেলেছিলাম। হঠাৎ পিছনের থেকে কেউ বলল, তা আজ কাকে ধাক্কা মারার প্ল্যান হচ্ছে মিস চোগরুটে? কাজটা কার বেশ বুঝতে পেরেছিলাম, তাই রেগে বললাম, আমার একটা নাম আছে, ভুলভাল নামে খবরদার ডাকবেন না। সে তখন বলল, ফাইন, তবে নিজের নামটা বলে দাও, তাহলে আমি তোমাকে তোমার নাম ধরে ডাকবো। সিম্পল। কথাটাই আরো বেশি রেগে গিয়ে বলেছিলাম, আপনাকে আমার নাম বলতে বয়েই গেছে। আরো বেশ কিছুক্ষণ একইভাবে ঝগড়া করেছিলাম তার সাথে। পিছন থেকে কেউ মানা বলে ডাকতেই ছুটে পালিয়েছিলাম, আর ঘুরে তাকাইনি। নিজে আগ বাড়িয়ে লাগতে আসে আর বলে কিনা আমি ঝোঁকরুটে, উজবুক কোথাকার। বিয়ে বাড়িতেও এক কাণ্ড করেছিলাম আমি। দাদা ভাইয়ের শালিকারা দাদা ভাই দিদি ভাইদের নুনে পোড়া মিষ্টি খাইয়ে নাজেহাল অবস্থা করেছিল। আমি আশেপাশে না থাকায় আমাকে কিছু করতে পারেনি। ওদের অবস্থা দেখে আমার প্রায় হেসে হেসে প্রাণ যাই অবস্থা। ভাগ্যিস দাদা ভাইয়ের সাথে থাকিনি। কিন্তু পেছন থেকে আবার কেউ বলল, এস, ওরা তো আসল পেতনিকে দিতেই ভুলে গেছে। অবশ্য কোনো লাভ হতো না বোধহয়, পেতনিদের উপর কি সব চলে? উফ, আবার সেই উজবুক। খুব রাগ হচ্ছিল। সমস্যাটা কি এর? শুধু আমার পিছনে লাগে। একটা জুসের স্টলে গিয়ে একটা ফ্রুট জুস নিয়ে তাতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। আমার সেফটির জন্য ওগুলো আমার কাছেই থাকে। একজনকে দিয়ে ওর কাছে পাঠিয়ে দিলাম গ্লাসটা। উজবুকটা না বুঝে খেয়েও ফেলেছিল, কিন্তু তারপর ওর অবস্থা দেখার মতো ছিল। মনে হচ্ছিল ও যদি ড্রাগন হতো তবে মুখ দিয়েই আগুন বের করত। খুব হাসি পাচ্ছিল আমার, কিন্তু পরে বুঝলাম মজা করতে গিয়ে বেচারাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছিলাম। তারপর আর একবারও বিয়ে বাড়িতে আমার সাথে কথা বলেনি। বুঝতে পেরেছিল বোধহয় কাজটা আমার। জানি না কেন, কিন্তু খুব খারাপ লাগছিল সেদিন। সকালবেলা বিদায় পর্বের সময় বৌমনি খুব কান্নাকাটি করছিল। উজবুকটাও
তার দিদিকে জড়িয়ে ধরেছিল। নাক কাঁদলেও চোখ মুখ লাল আর ফোলা লাগছিল। ও কি তবে কাঁদছিল? ওদের দেখে আমারও মনে হচ্ছিল একদিন এভাবে বুঝি সব ছেড়ে আমাকেও চলে যেতে হবে। দাদা ভাইয়ের গাড়িতে বৌমনির পাশে সেদিন আমি বসেছিলাম। আদি হঠাৎ ছুটে এসে বৌমনির হাতে 4টে চকলেট ধরিয়ে দিয়ে বলল, আয়দি ভাই, তুই যদি আর খবরদার কেঁদেছিস তো এগুলো একটাও পাবি না। আমার মিষ্টি দি ভাইয়ের মুখে হাসটাই ভালো লাগে। আর কোনোদিনও রাগাবো না তোকে, প্লিজ কাঁদিস না তুই। আমারও কান্না পাচ্ছিল আর মনে মনে ভাবছিলাম ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপও নয়। কত ভালোবাসে ওর দিদিকে। চলে যাওয়ার সময় কি মনে করে একবার ঘুরে এলো উজবুকটা। আমার দিকে 2টো চকলেট বাড়িয়ে দিয়েছিল। খানিকক্ষণ কিছু একটা ভেবে সেদিন নিয়ে নিয়েছিলাম চকলেট 2টো। বিনিময় একটা মিষ্টি হাসি উপহার দিয়েছিলাম ওকে। আমার হাসি দেখে ওর কাঁদো কাঁদো মুখেও হাসি খেলে গিয়েছিল। ওকে আমি এর আগে এমন হাসতে দেখিনি। এই হাসিটা ওর দুষ্টু হাসির চেয়েও মিষ্টি ছিল। বাড়িতে এসে জানলাম শুধু অদিতি নয়, আরও বেশ কয়েকজন আদিত্য চৌধুরীর ওপর ফিদা হয়ে বসে আছে। কেন জানি না খুব রাগ হচ্ছিল ওদের ওপর। এদিকে তারা আবার আমার সামনেই আদির প্রশংসা করে যাচ্ছে। কেউ বলছে, ছেলেটাকে সেই দেখতে, পুরো ফিল্মের হিরো। আবার কেউ বলছে, উফ, ছেলেটাকে কি দেখতে। আরে এরা কাজ পায়নি? সকাল সকাল ধূপ ধুনো দিয়ে ছেলেদের লাইন মারতে বেরিয়ে পড়ে। অসহ্য। রাগে বলেই ফেললাম, বাজে বকার জায়গা পাসনি? আর কাজ নেই তোদের? যা নিজের কাজে যা। অবাক হলেও সবাই চলে গিয়েছিল। রিসেপশনটাও এসে গেল। ভেবেছিলাম আর ঝগড়া করব না, কিন্তু বলে না, কুকুরের লেজ সোজা হয় না। সেদিনও ওই উজবুকটা এসে আমাকে বলল, এত আটা ময়দা মাখলেই পেতনি থেকে সুন্দরী হয়ে যাবে না, পুরো রাক্ষসী লাগছে। রেগে বললাম, কি বললেন? আবার বলে, আরে আমি তো মিস ঝগড়ুটাকে বললাম, তুমি কি সে নাকি? এত রাগ হচ্ছিল যে খেয়ে ফেলতে ইচ্ছে করছিল উজবুকটাকে। বললাম, বাজে বকবেন না বলে দিলাম। আর আমি রাক্ষসী? আপনার বউ রাক্ষসী উজবুক কোথাকার। পৃথিবীতে যা কিছু খারাপ সব আপনি বুঝলেন। এভাবেই প্রায় 45 মিনিট ধরে ঝগড়া করেছিলাম উজবুকটার সাথে। আসল কথা হলো, ঝগড়া তো আমি করছিলাম, ও তো শুধু হাসছিল আর কিছু জবাব দিচ্ছিল, যেগুলোতে আমার মাথা থেকে পা পর্যন্ত জ্বলে যাচ্ছিল। শেষে বলল, তোমার নাম বুঝি মানা? আমি তখনও রেগে, তাই রাগের মাথায় চিৎকার করে বলে ফেললাম, না মোনালিসা, সবাই মানা বলে ডাকে। বলেই ভাবলাম, এমা, নামটা তো বলে ফেললাম। সেই আর কিছু না বলে বিজয়ী হাসি হাসতে হাসতে চলে গেল, যেন এতক্ষণ ধরে এটা শোনারই চেষ্টা করছিল। নিজের ওপরই রাগ হচ্ছিল। এরপর আর অষ্টমঙ্গলা পর্যন্ত কথা হয়নি উজবুকটার সাথে। বাড়ি চলে যাব বললেও পিসিমণিরা যেতে দেয়নি। আবার আমার কাকুর মেয়ে অদিতি দাদাভাই বৌমনির সাথে বৌমনির বাড়ি যাওয়ার ছোপ ধরল। ওর জন্য আমাকেও যেতে হলো ওর সাথে। কেন জানি না সেদিন যেতে ইচ্ছে করছিল। তবে কি ওই উজবুকটার সাথে ঝগড়া করাটা মিস করছিলাম? সেখানে গিয়ে আড্ডায় মজায় দিনগুলো বেশ ভালোই কাটছিল। তবে তার মাঝে প্রতিদিনই ওই উজবুকটার সাথে ঝগড়াটা কমন। এতে আমার মোটেও দোষ ছিল না। ও সবসময় আমায় রাগায় কেন? দাদা ভাই 1 সপ্তাহের ছুটি নিয়ে বৌমনির জন্যই এসেছিল। আসলে বৌমনির খুব মন খারাপ করছিল কিনা তাই জন্য। মনে আছে, ওখানেই তো আদির এক বন্ধু, মনে হয় আমাকে চিনত না, বলে ফেলেছিল আদির সামনেই, মেয়েটা কে রে? হেব্বি দেখতে কিন্তু, পটিয়ে দে না ভাই। আরও কিছু বলেছিল, হয়তো শুনতে পাইনি। বাকিটা ইতিহাস। এটা বললাম কারণ এরপর যেটা হয়েছিল সেটা আমি ভাবতেও পারিনি। আদি ওই ছেলেটাকে প্রচণ্ড মেরেছিল আর বলেছিল, আর যদি কোনোদিন ওর দিকে তাকাস তবে এমন অবস্থা করবো তোর যে কাউকে দেখার মতন অবস্থায় থাকবে না। মাইন্ড ইট। রাগ ছেলেটার উপর আমারও হয়েছিল, কিন্তু তা বলে এভাবে মারবে? কিন্তু আমার জন্য ওর বন্ধুকে কেন মারল?
আর আমাকে অমনি বলায় রেগেই বা গেল কেন? নিজেই তো সারাদিন আমাকে জ্বালায়। সেদিন ওর রাগ দেখে আমিও ভয় পেয়েছিলাম। সারাদিন ইয়ার কি ফাজলামি করা হাসি খুশি ছেলেটা রেগে গেলে যে এতটা ভয়ঙ্কর হতে পারে ভাবিনি। রাগী গলাতেই বলেছিল আমাকে, দাঁড়িয়ে না থেকে নিজের ঘরে যাও। অন্য সময় হলে রেগে ঝগড়া শুরু করে দিতাম, কিন্তু সেদিন কিছু না বলে নিচে নেমে এসেছিলাম। ওর শাসনটা মানতে সেদিন খুব ভালো লাগছিল। জানি না কেন, কিন্তু একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। আর তেমনভাবে ঝগড়া করিনি। বাড়ি ফিরে এসেছিলাম এক রাশ ভালো অনুভূতি নিয়ে, কিন্তু মাঝে মাঝে আদির সাথে ঝগড়াটা খুব মিস করতাম। কেন তা জানি না। ছেলেটা যখন আমাকে বিরক্ত করত তখন আমি রেগে যেতাম, আর এখনো নেই সেটাও সহ্য হচ্ছে না আমার। কি অদ্ভুত, তাই না? এভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল। দেখতে দেখতে পুজো চলে এলো। পুজোতে আমরা সবাই গ্রামের বাড়ি যাই, পিসিমণিরাও যায়। বৌমণি এবার প্রথম আমাদের গ্রামের বাড়ি যাবে। ঠিক হলো সবাই একসাথেই যাব। আমার কলেজ ছুটি হলে আমি যাদবপুর থেকে সোজা পিসিমণিদের বাড়ি চলে গিয়েছিলাম। বৌমণির ঘরে বসে যাবার আগের দিন সন্ধেবেলা গল্প করছিলাম। বৌমণি কোনো কাজে নিচে চলে গেল। ঠিক তখনই বৌমণির ফোনটা বেজে উঠেছিল। নামটা দেখলাম ছোটন লেখা। সেটা আবার কি? তুলব কি তুলব না ভেবে তুলেই নিলাম। ঠান্ডা গলায় বললাম, বৌমণি নিচে আছে, একটু পরে কল করবেন। অপর পাশের ছেলেটা বলে উঠল, এতদিন পর এই নামটা শুনে সেদিন কেন জানি না রাগ হচ্ছিল না, বরং একটা ভালো লাগা কাজ করছিল। ভাবছিলাম ও বুঝল কি করে যে আমি তো বুঝতে পারিনি। হঠাৎ আমার মনে পড়ে গেল ফোনের স্ক্রিনে ছোটন নামটা। সেদিন আমাকে পুচকে বলা হয়েছিল, আর এত বড় ছেলের নাম কিনা ছোটন। ভাবলেই হাসি পায়। অনেক কষ্টে হাসিটা চেপে বলেছিলাম, হ্যাঁ আমি ভালো আছি আদিত্য, সরি মিস্টার উজবুক। তা তুমি কেমন আছো? আদিত্য মনে হয় ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। হঠাৎ করে আমার আপনি থেকে সোজা তুমিতে প্রত্যাবর্তনের কারণটা মনে হয় বুঝে উঠতে পারেনি। তাই আমি বললাম, আসলে তোমার মতো একটা বাচ্চা ছেলেকে আপনি বলতে আমার লজ্জা করছে। ও যে রীতিমতো অবাক হয়েছে বেশ বুঝতে পেরেছিলাম। খানিকক্ষণ পর বলল, আমি এবার জোরে হেসে বললাম, যার নাম ছোটন সে বাচ্চা নয় তো কি? আমার মুখে ছোটন নামটা মনে হয় আশা করেনি, তাই একটু থতমত খেয়ে গিয়েছিল। মনে হয় রেগেও গিয়েছিল। আমার সত্যি খুব মজা লাগছিল। বাছাধন সব সময় আমাকে রাগায়। আজ যখন সুযোগ পেয়েছি ছাড়ার পাত্রী তো আমি নই। আরও অনেক কিছু বলে রাগিয়ে দিয়েছিলাম ওকে। রেগে আর কিছু না বলেই ফোনটা কেটে দিল। কিন্তু আমার খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল প্রতিশোধ নিতে পেরেছি। সারা দিন আমার পিছনে লাগানা এবার দেখো মিস্টার উজবু কেমন লাগে। সকালে বৌমনির কাছে শুনলাম আদিও আমাদের সাথে যাবে। ও নাকি কোনো দিন গ্রামের বাড়ি দেখেনি। তাই কথাটা শুনে কেন জানি না খুব আনন্দ হলো। যাবার খুশিটা নিমেষেই ডাবল হয়ে গিয়েছিল। জানতে পারলাম সবাই রাতে বের হব। এমনিতে গাড়িতেই যাই, কিন্তু এবার লোক বেশি থাকায় বাস ভাড়া করা হয়েছে। গাড়িতে উঠেই জানালার ধারের একটা সিটে বসে পড়লাম। আমার পাশেই অদিতি বসেছিল। ফোনটা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙল তখন প্রায় ভোর হয়ে গেছে। জ্যামের জন্য নাকি এই গাড়ি লেট করছিল। ঘুম ভাঙতেই দেখলাম আমি আদির কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছিলাম। চাপ বাবা, এটা কি করে হলো? আমি তো অদিতির পাশে বসেছিলাম, তবে এই উজবুকটা কোথা থেকে এলো? ও তখন ঘুমিয়েছিল। চুলগুলো এলোমেলোভাবে মুখের সামনে পড়ছে। ঘুমের মধ্যেও ওকে খুব কিউট লাগছিল দেখতে। আমি অবাক হয়ে ওর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ ওর ঘুম ভেঙে গেলে বলে, গুড মর্নিং। গলাটা ঘুম জড়ানো। আবার বলল, কখন উঠলে? ঘুম হলো?
আমার এমনিই লজ্জা লাগছিল। কে জানে এভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে কি ভেবেছে। তাই শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। দূর বাবা, কেন যে ওভাবে তাকিয়ে থাকতে গেলাম। আমাদের বাড়িতে ষষ্ঠীর দিন থেকেই ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়। ষষ্ঠীর দিন সকালে স্নান করে পুজোর আয়োজন করছিলাম, সাথে সব বোনরাও ছিল। দাদা ভাইরা পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল, ওদের সাথে আদিও ছিল। আমি একটা নীল রঙের চুড়িদার পরেছিলাম। মা ফুলের মালাগুলো আনতে বাইরে যেতে বললে আমি গেলাম। মালাগুলো ঠিক সাজিয়ে নিচ্ছি, হঠাৎ পিছন থেকে কেউ বলল, আজ তোমাকে খুব সুন্দর লাগছে মিস চক্রুটে। আজ সূর্যটা উঠেছে তো, না হলে মিস্টার উজবুকের মুখে আমার নামে প্রশংসা ভাবা যায়? যাই হোক, প্রথম কথাটা শুনে খুশি হলেও মিস চক্রুটে নামটা শুনে রাগ হচ্ছিল। বললাম, তুমি সবসময় আমাকে এইসব নামে ডাকো কেন? আমার নাম মোনালিসা, মানাও বলতে পারো। আর আমার নাম তো তোমার মতো ছোট নয়, শুনলেই কেমন বাচ্চা বাচ্চা লাগে। কথাটা বলেই হেসে ফেললাম। সেদিন আর রাগ করল না, সেও মিষ্টি করে হেসে দিল। আর কিছু না বলেই ওখান থেকে চলে গেল। ব্যাপারটা কি হলো বুঝলাম না তো। দেখতে দেখতে ষষ্ঠীর দিনটা কেটে গেল, সপ্তমীর দিনটাও মজা করতে করতে কেটে গেল। পুজোটা না আমার অবাক লাগে, এলে কত তাড়াতাড়ি কেটে যায়। মনে হয় দিনগুলো যেন 24 ঘন্টার জায়গায় 12 ঘন্টায় কাটে। রাতে ঘুম আসছিল না, তাই ছাদে চলে গেলাম। ছাদ জায়গাটা আমার ভীষণ পছন্দের। এসে দেখি আমার আগেই কেউ দাঁড়িয়ে আছে। বুঝতে অসুবিধা হলো না যে এ সেই উজবুক মহাশয়। বললাম, তোমার বুঝি ঘুমেরও সমস্যা আছে? ঝগড়া করতেই কথাটা বলেছিলাম, যদিও জানি ও ঝগড়া করবে না, তাও ওর সাথে ঝগড়া করতে ভালো লাগে। অদ্ভুত ব্যাপার হলো, আমি ওকে এত কিছু বলি কিন্তু তাও ও আমার ওপর রেগে যায় না। আমাকে অবাক করে দিয়ে হঠাৎ বলে উঠল, মোনালিসা। খুব অবাক হয়েছিলাম, কারণ স্বভাবত ও কোনোদিন আমাকে নাম ধরে ডাকে না। আমার দিকে না ঘুরেই পেছন ফিরেই বলল, আমি তোমাকে মন বলে ডাকতে পারি? কথাটা শুনে খানিকক্ষণ ভ্যাবাচাকা খেয়ে ওর দিকে তাকিয়েছিলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। আবার বলল, কি হলো বলো, মন বলতে পারি? আসলে মানা থেকে মনটা বেশি আপন লাগছে, তাই আর বলবো না মিস চক্রুটে। মিস চক্রুটে বলবে না শুনে ভালো লাগলেও মন নামটা কেমন যেন লাগলো। কেন জানি না লজ্জাও লাগছিল, এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। মুখে বললাম, মন কেন? কথাটার উত্তরটা কেন জানি না শুনতে কেমন একটা লাগছিল। মনে হচ্ছিল আমার মনের মধ্যে কেউ ড্রাম বাজাচ্ছে। আমার প্রশ্ন শুনে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, তারপর হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, সব কথার উত্তর মুখে বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। ধরে নাও যে আমার মনের সবটুকু জুড়ে আছে, তাকে আমি মন বলে ডাকতে চাই, এটাই। কথাটার মানেটা যে একেবারেই বুঝিনি তা নয়, কেন জানি না এটা শুনে খুব ভালো লাগছিল। মনের অজান্তেই হেসে ফেলেছিলাম, কিন্তু আমি যে অন্য কিছু শুনতে চেয়েছিলাম, তাও ওর মুখ থেকে। তাই বললাম, তোমার কথার মানেটা ঠিক বুঝলাম না। থাক, তোমার আর বুঝে কাজ নেই। একটা অনুরোধ রাখবে যদি বলি? কি ভাবলাম আর মরণদশা কি বলল, একটু বিরক্তি নিয়েই তাই বললাম, কি? আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, কাল অষ্টমীতে এটা পড়লে আমার ভালো লাগবে। বলেই আমায় কিছু বলার সুযোগ না দিয়েই নিচে চলে গেল। খুলে দেখলাম একটা লাল রঙের জামদানি শাড়ি। আমি শাড়ি পরি না, কিন্তু কেন জানি না সেদিন উপহারটা খুব পছন্দ হয়েছিল। নিজের মনের অনুভূতিগুলো সেদিন বুঝেছিলাম। এক অচেনা ভালো লাগা ঘিরে ধরেছিল আমাকে, কিন্তু খুব রাগ হচ্ছিল উজবুকটার ওপর। সত্যি আজ তো একটা উজবুক। বলে কিনা সব কথা মুখে বলা যায় না। তোমার মুখ থেকে তো আমি এটা বলা বই মিস্টার উজবুক, সরি আদি।
শাড়িটা জাম্মাকে দিয়ে পরিয়েছিলাম। আমাকে দেখে সবাই বেশ অবাক হয়েছে। হবারই তো কথা, যে মেয়ে শাড়ির নাম শুনলে জ্বলে যায় সে কিনা নিজের থেকে শাড়ি পরেছে। আদিও যে রীতিমতো অবাক হয়েছে বেশ বুঝতে পারছিলাম। বোধহয় ভাবতে পারিনি আমি এত সহজে শাড়ি পরতে রাজি হয়ে যাব। আদির অবস্থা দেখে হাসি পাচ্ছিল, কিন্তু ইচ্ছেটাকে মনের মধ্যে রেখে গাম্ভীর্য আনার চেষ্টা করছিলাম। পুষ্পাঞ্জলি দেওয়ার সময়ও আমার দিকেই তাকিয়েছিল পাগলটা। অনেকবার কথা বলার চেষ্টাও করছিল, আমি বলিনি। যেটা শুনতে চাইছি সেটা বলতে পারছে না, অন্য কথা শুনতে আমার বয়ে গেছে। পুষ্পাঞ্জলির পর আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম। আদির পাশেই বৌমণি দাঁড়িয়েছিল। প্রসাদ দেওয়ার সময় ও আমার দিকে তাকিয়েছিল। বৌমণি হঠাৎ বলে উঠল, ছোটন, ঠাকুরটাও একটু দেখ, তুই তো এখন অন্য কাউকে দেখতেই ব্যস্ত। কথাটা বলার কারণটা বেশ বুঝতে পারছিলাম। ও একবার নিচের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকাতেই কটমট করে তাকালাম ওর দিকে। কোনো কাণ্ডজ্ঞান নেই, এভাবে সবার সামনে তাকাই? দুপুরবেলা প্যান্ডেলে তেমন কোনো লোক ছিল না, আমরা 2-3 জন আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ আদি আমার হাতটা ধরে টেনে বাগানের দিকে নিয়ে গেল। ও যে এরকম কিছু করতে পারে ভাবতে পারিনি। হাতটা ছাড়িয়ে বললাম, এটা কি হলো? এভাবে সবার সামনে থেকে টেনে আনলে কেন? সে বলল, তার আগে তুমি আমাকে বলো যে সকাল থেকে আমাকে ইগনোর করছো কেন? আমি বললাম, আমার ইচ্ছে তাই। সে কিছুক্ষণ কিছু না বলেই দাঁড়িয়ে থাকলো। আমি আবার বললাম, তুমি আমাকে এভাবে টেনে নিয়ে এলে কেন? সে তখন বলল, আমার ইচ্ছে হয়েছে তাই। চাপ বাবা, এ তো আমার ডায়লগ আমার ওপরেই অ্যাপ্লাই করছে। ও আবার বলল, তোমাকে আজ সত্যি খুব সুন্দর লাগছে মন, একেবারে আমার মনের মতো। শাড়িটা পরলে যে তোমাকে এত সুন্দর লাগবে আমি তো ভাবতে পারিনি। আমার কথাটা রাখার জন্য থ্যাঙ্কস। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুমি আমাকে মন বলে ডাকবে না। মন বলতে হলে বলার কারণটাও বলতে হবে। এই কথাটা শুনে যে ও অবাক হয়েছে বেশ বুঝতে পারছিলাম। খানিকক্ষণ আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল, কারণটা তো আমি তোমাকে বলেছি। আমার তখন ওর অবস্থা দেখে হাসি পাচ্ছে, সাথে রাগও হচ্ছে। তাই বললাম, আমি এত জটিল ভাষা বুঝি না, সহজ করে বলো। আমার কথায় তার মুখে একটা হাসি খেলে গেল। এবার একটু দুষ্টু হেসে বলল, কি শুনতে চাইছো মন? এবার আমি ভ্যাবাচাকা খেয়ে গেছি। এই যে দেখি আমার চাল আমার উপরেই খাটাচ্ছে। এবার খুব রাগ হচ্ছিল আমার। ছেলেটা সত্যি খুব বাজি, উজবুক একটা। মুখ ঘুরিয়ে বললাম, জানি না, যাও, কিচ্ছু শুনতে চাইছি না। বই গেছে আমার তোমার কথা শুনতে, তোমার সাথে কথাই বলবো না আর। বলেই চলে আসছিলাম, ও আবার পিছন থেকে ডাক দিল, আরে শোনো না। আচ্ছা বাবা, বলছি শোনো। কথাটা শুনেই মুখে হাসি ফুটে উঠেছিল, কিন্তু ওর দিকে মিথ্যে রাগ দেখিয়ে ঘুরে বললাম, কি বলবে তাড়াতাড়ি বলো। এবার ও আবার দুষ্টু হেসে বলল, কেন, তোমার বুঝি আর তর্স হয়েছে না? বলে আবার দুষ্টু হেসে দিল। আমার এবার সত্যি খুব রাগ হচ্ছিল। বললাম, বাজে বকবে তো আমি গেলাম, তুমি সত্যিই একটা উজবু। আমার কথা শুনে ও আমার দিকে তাকিয়ে মিচকি মিচকি হাসছে। চাপ বাবা, কিছু বলবে না নাকি? ধুর, এ কোন পাগলের পাল্লায় পড়লাম যে কিনা নিজের মনের কথাটাই ঠিক করে বলতে পারে না। এভাবে খানিকক্ষণ চুপ থেকে ও আবার বলল, কয়েক মাস আগে আমি একটা ঝগড়ুটে পেতনিকে দেখেছিলাম। সে তার নিজের চোখগুলোকে পকেটে ভরে ঘুরে বেড়ায়, ঠিক করে হাঁটতে পারে না, একটুতেই রেগে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আমি না ওই পেতনিটাকে ভালোবেসে ফেলেছি। এখন ভাবছি সারা জীবন ওই পেতনিটাকে ঘাড়ে চাপিয়ে ঘুরবো কি করে, যদি আমার ঘাড়টা মোটকে দেয়। বলে আমার দিকে তাকিয়ে দুষ্টু মিষ্টি হাসি দেয়। আর আমি তখন রাগে ফুঁসছি, এভাবে কেউ প্রপোজ করে? বাজে ছেলে একটা, উজবুক একটা, বলে কিনা আমি পেতনি। দাঁড়া, দেখাচ্ছি তাকে। সত্যি সত্যি আজ আমি তোর ঘাড় মটকাবো। গিয়েই
যত গায়ের জোর আছে সব দিয়ে ওকে কিল খুশি মারতে লাগলাম আর বললাম, পেতনি পেতনি না আমি, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে, বলে আবার মারতে লাগলাম। মার খেতে খেতে ও বলল, সরি সরি সরি, মন লাগছে তো। আরে বাবরে, আরে লাগছে তো। আচ্ছা বাবা, সরি সরি। আমি বললাম, কেন পেতনিকে ভালোবাসার সময় মনে থাকেনি? এবার মার খাও। এবার মার থামিয়ে মুখ ফুলিয়ে ওর দিকে তাকালাম। দেখলাম এখনো সেই দুষ্টু হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। বলল, তা ম্যাডাম, আমার কথাটা তো শুনলেন, এবার নিজের মনের কথাটা বলুন। আমি বললাম, কি বলবো? এমন ভাব করলাম যেন কিচ্ছু বুঝতে পারছি না। এবার ও বলল, কেন বুঝতে পারছো না? বলো না যে তুমি আমাকে ভালোবাসো কিনা। আমি একটু মুচকি হেসে ওর দিকে তাকিয়ে বললাম, তোমার মতো উজবুককে ভালোবাসতে আমার বইই গেছে। বলেই ছুটে পালালাম ওখান থেকে। বাবারে বাবা, মনে হচ্ছিল হাড়টা যেন আলোর বেগে চলছে। আর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলে আর ওখানে থাকতাম না, সোজা উপরে চলে যেতাম। নবমীর দিন আমরা ঠিক করলাম আশেপাশের গ্রামে সব ঠাকুরগুলো ঘুরে দেখব। তাই বিকেলবেলা সবাই একসাথে রওনা দিলাম। আমি, বৌমনি আর অদিতি একসাথে, বাকিরা পিছনে। সবার আগে আদি, দাদাভাই, ছোটদা ভাই যাচ্ছিল। হঠাৎ আদি পিছনে এসে বলল, এই দি ভাই, পাঠানো খুব ব্যথা করছে বুঝলি, তোরা যা, আমি আর পারবো না। বলেই কিছু একটা ইশারা করল। দেখলাম অদিতি মুচকি হেসে সামনের দিকে এগিয়ে গেল, বাকিরাও এগিয়ে গেল, বৌমনিও হাসছে। চাপ বাবা, এটা কি হচ্ছেটা কি? আমাকেও তো কেউ বলো। ওদের এক্সপ্রেশন দেখে বেশ বুঝতে পারছি ওই উজবুকটার উজবুকগিরির জন্য অনেকেই সব জেনে গেছে। হায় কপাল, কি করে এবার মুখ দেখাবো আমি? বৌমনি হঠাৎ আদির কানটা টেনে ধরে বলল, পাজি ছেলে, পা ব্যথা করছে তাই না? ও কান ছাড়াবার চেষ্টা করতে করতে বলল, দি ভাই, আরে লাগছে তো, কি করছিস? প্লিজ দি ভাই, ছাড় না। দি ভাই শোন না, এভাবে গার্লফ্রেন্ডের সামনে সম্মানের চোদ্দটা বাজাস না, প্লিজ দেখ না। শেষের কথাটা তুলনামূলক আস্তে বলল। যদিও আমি সবই শুনতে পেয়েছি, আমার তখন হেসে কুটোপাটি খাওয়ার মতো অবস্থা। আমায় হাসতে দেখে বেচারা তখন মুখ ফুলিয়ে রাগি রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর তাতে আমার আরো বেশি হাসি পাচ্ছে। বৌমনি আবার বলল, তোকে তো ধরে পেটানো দরকার। কি বাজি ছেলে রে তুই, ছোট। শেষে কিনা আমার মিষ্টি ননদিনীটার উপর নজর দিলি। কি বলবো বুঝতে পারছিলাম না, তবে এই কথাটাই বেশ লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিলাম। একবার উপরে তাকিয়ে দেখলাম তিনিও লজ্জা পাচ্ছেন, আর মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে। বৌমনি কানটা ছেড়ে দিতেই লাজুক মুখে ঘাড়ে হাত বোলাচ্ছিল, আর আমার তো লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছিল। এবার বৌমনি আমাকে বলল, তা মহারানী, আপনিও তো কম যান না। দুজন মিলে এভাবে আমার থেকে সব লুকিয়ে গেলি। আমি অনেক কষ্টে আমতা আমতা করে বললাম, বৌমনি, তুমি যেমন ভাবছো তেমন কিছু না। বৌমনি বলল, তাই? তবে কিরকম? ভালোবাসিস না আমার ভাইটাকে? সরাসরি এমন একটা প্রশ্নের কি উত্তর দেব বুঝতে পারছি না। একবার আদির দিকে তাকিয়ে দেখলাম অধীর আগ্রহে আমার দিকেই তাকিয়ে আছে, চোখে মুখে উত্তরটা জানার কৌতূহল। বৌমনিও আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথাটা নিচু করে একবার মুচকি হেসে দিলাম। বৌমনি আবার বলল, কিরে বল, ভালোবাসিস না? কিছু না বলে শুধু মাথাটা ওপর নিচে হেলিয়ে দিলাম। তারপর আদির দিকে তাকিয়ে দেখলাম মুখে একটা অদ্ভুত হাসি, যেন জগৎ জয় করে ফেলেছে। বৌমনিও খুশি হয়েছে। বৌমনি বলল, আমি জানতাম আমার। বাকিটা বলতে না দিয়েই বললাম, কিন্তু তোমার ওই উজবুক ভাইটা আমাকে পেতনি বলেছে আমি নাকি ওর ঘাড়ে চেপে ওর ঘাড় মটকে দেব। কথাটা
বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বললাম। আমার এক্সপ্রেশন দেখে দুজনেই হেসে ফেলেছে। বৌমনি বলল, কিরে, ওকে পেতনি বলেছিস কেন? আদি মাথা চুলকিয়ে আবার দুষ্টু হেসে বলল, পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো? হ্যাঁ, আর শুধু পেতনি নাকি, 1 নম্বরে ঝগড়ুটে পেতনি। দেখেছো দেখেছো বৌমনি কেমন বলছে? পাজি উজবুক একটা। সত্যি কথাই তো বললাম। তোরা সত্যি পারিসও বটে, আমি পারবো না তোদের সাথে, দুটোই এক একটা শয়তান। কর ঝগড়া তোর, আমি গেলাম। বৌমনি বলেই চলে গেল। আমি ডাকলেও দাঁড়ালো না। আমি একবার আদির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে চলে যাচ্ছিলাম। ও পিছন থেকে বলে উঠল, মন দাঁড়াও, শোনো তো একবার। আমি বললাম, একদম না, তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো, খুব বাজে তুমি। আবার মুখ ফুলিয়ে বললাম। ও তখন বলল, আচ্ছা বাবা, সরি। আমার মনকে কিন্তু গোমরা মুখে একদম ভালো দেখতে লাগে না। আরে পাগলে, আমি তো মজা করছিলাম। আমি বললাম, মজা না ছাই, শুধু আমাকে রাগাও তুমি। এবারও হেসে ফেলল। আমার দিকে একটু এগিয়ে বলল, তুমি বা এত রেগে যাও কেন? তাই তো তোমাকে রাগাতে আমার এত ভালো লাগে। যদি আর না রেগে যাও, আমিও আর রাগাবো না, তাই না? আমি কিছু বললাম না। সে আবার দুষ্টু হেসে বলল, আমি কিন্তু জানতাম না যে আমার মন লজ্জাও পায়। আমি তো ভাবতাম শুধু ঝগড়া করতেই জানে। ভাগ্যিস আজকে দেখলাম। আমি বললাম, আদি খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। ও হেসে বলল, থ্যাংক গড, ফাইনালি তুমি আমাকে নামটা ধরে তো ডাকলে। তবে এই নামটা কিন্তু তোমার মুখে দারুণ মানাচ্ছে। বলেই হেসে দিল আবার। আমিও লজ্জায় মাথা নামিয়ে নিলাম। আমাকে লজ্জা পেতে দেখে ও আবার বলল, কি হলো মন, বাড়িতে তবে বিয়ের কথাটা বলি? এই কথাটা শুনে আমি সত্যি ভীষণ লজ্জা পেয়েছিলাম। তাই মুচকি হেসে বললাম, তুমি না একটা জাতা। আদি আবার হেসে বলল, যাতা? মানে যেটা দিয়ে সুপারি ভাঙে? এই ছেলে সত্যি পাগল নাকি? রেগে মুখ ভেঙচিয়ে বললাম, না, আমার মাথা। ধুর, পারবো না আমি তোমার সাথে। বলেই রেগে ছুটে চলে গেলাম। সে তখনও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। পুজো শেষে সবাই বাড়ি ফিরে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তবে আদির সাথে প্রতিদিন নিয়ম করে কথা হতো। ও তখন ওর বাবার কোম্পানিতে এমডি। কাজের চাপও ছিল। তবে এসবের মাঝেও আমার জন্য সময় কম পড়েনি ওর। তবে সুযোগ পেলে আমাকে রাগাতে ছাড়ে না, আর আমিও ঝগড়া শুরু করে দিতাম। দিনগুলো বেশ ভালোই কাটছিল। আমি তখন যাদবপুরে পিএইচডি করছি। বাড়িতেও সবাই মেনে নিয়েছিল। বৌমনি রাজি করিয়েছিল। ঠিক হয়েছিল আমার পড়াশুনোটা শেষ হলেই বিয়েটা হবে। সব কিছু ঠিকঠাক চলছিল। আদিও ওর কাজটা ভালোভাবেই সামলাচ্ছিল। তাই কোম্পানিরও দিন দিন উন্নতি হচ্ছিল। মাঝে মাঝে আমারও খুব গর্ব হতো ওর জন্য। সেদিন আদির জন্মদিন ছিল। ঠিক করেছিলাম আদির অফিসে গিয়ে ওকে চমকে দেব, তারপর সারা দিন দুজনে একসাথে কাটাবো। কিন্তু আমার ভাবনাতে 4 বালতি জল ঢালা হয়ে গেল। কারণ আমি একা একা তেমন কোথাও যাই না। হয় বন্ধু বান্ধব, নয় বাবা, নয় আদির সাথে যাই। কিন্তু তবু একটু কষ্ট করেই ওখানে পৌঁছলাম। যতই হোক, আমার মিস্টার উজবুকের জন্মদিন বলে কথা। অফিসে ঢুকে আদির কথা জিজ্ঞাসা করলে একটা মেয়ে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে বলল। আদি তখন মিটিংয়ে ছিল। কিছুক্ষণ ওখানেই একটা চেয়ারে বসে ওয়েট করলাম। তারপর কি মনে হতে আদির কেবিনটা জেনে ওদিকে পা বাড়ালাম। ভিতরে ঢুকতে যাব তার আগেই বেশ সুন্দর দেখতে একটা মেয়ে আমাকে আটকালো। মেয়েটা বলল, হোয়াট আর ইউ ডুইং? কারো কেবিনে ঢোকার আগে যে পারমিশন নিতে হয়, এটাও কি তুমি জানো না? আমি অবাক হলাম, কিন্তু মুখে বললাম, আমি আসলে আদিত্যর বন্ধু, ওর সাথে দেখা করতে এসেছি। মেয়েটা তখন বলল,
ওয়াও, গুড জোক। তুমি আদিত্য স্যারের ফ্রেন্ড, আর এটাও আমাকে বিশ্বাস করতে হবে? অদ্ভুত মেয়ে তো, আমার সাথে এভাবে কথা বলছে। ওর সাহস তো কম নয়। দেখে তো আমার বয়সী বা আমার চেয়ে 1-2 বছরের বড় মনে হচ্ছে। বললাম, আপনি কে বলুন তো, আর এভাবে কথা বলছেন কেন আমার সাথে? মেয়েটা বলল, আমি আদিত্য স্যারের পিএ, মিস বর্ষা দাস। আর তোমার মতো মেয়েদের খুব ভালোভাবে চেনা আছে আমার। বড় বড় লোকেদের ডিটেলস নিয়ে তাদের ব্ল্যাকমেল করাই কাজ তোমাদের। কোথা থেকে স্যারের খবর পেয়েছো বলো? এরম একটা কথা শুনতে হবে আশা করিনি কোনোদিন। মেয়েটার এরম মনে হওয়ার কারণ কি? কেন জানি না আমার খুব খারাপ লাগছিল। বললাম, এটা আপনি কি বলছেন? আমি তো সত্যি আদির বন্ধু। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করুন। আমাকে শেষ করতে না দিয়েই মেয়েটা বলল, বাহ, দারুণ তো। আদিত্য থেকে একেবারে সোজা আদি। কি ভেবেছো তুমি এইসব বলবে আর আমি তোমার কথা বিশ্বাস করে নেব? চুপচাপ নিজে এখান থেকে বের হবে, নাকি সিকিউরিটি ডাকতে হবে? ওর কথা শেষ হওয়ার আগেই পিছন থেকে একটা চিৎকার এলো, মিস দাস! পিছনে তাকিয়ে দেখলাম আদি। মনে হয় মিটিং থেকে ফিরছিল, কিন্তু আমার চেয়ার এক মুহূর্ত ওখানে দাঁড়াতে ইচ্ছে করছিল না। এর আগে কেউ আমাকে এত অপমান করেনি। আদিকে সারপ্রাইজ দিতে এসে নিজেই বেশ ভালো মতো সারপ্রাইজড হয়েছি। কথা বলার শক্তিও আর নেই, চোখের জলটা আর আটকে রাখতে পারছিলাম না। তাই ছুটে পালাতে যেতেই আদি হাতটা ধরে আটকে দিল আমার। তারপর বলল, কোথায় পালাচ্ছ মন? এভাবে চোরের মতন পালাচ্ছ কেন? কথাগুলো বেশ জোরেই বলল। আমি পালাচ্ছি না, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব। প্লিজ হাত ছাড়ো, আমার ভালো লাগছে না। আর পারছি না। এবার চোখ থেকে অনবরত জল পড়ছে। কষ্ট হচ্ছে আমার। বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ও ছাড়ছে না। এবার আদি বলল, না, কোথাও যাবে না তুমি। এত সহজে তো আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। এখনো তো অনেক হিসাব বাকি, সেটা না দিয়ে কোথাও যাওয়া হবে না তোমার। ওর কথা কিছুই বুঝতে পারছি না। হিসেব মানে কি বলতে চাইছে ও? বলে আমাকে টেনে কেবিনের ভেতরে নিয়ে গেল। মেয়েটাকেও আসতে বলল। বর্ষাও তাই পিছনে ঢুকলো। এবার আদি বলল, তো মিস দাস, আপনি কি যেন বলছিলেন? এবার বলুন, আমি শুনছি। বলে চেয়ারটায় হেলান দিয়ে বসে পড়ল। আর আমি তখনও নীরবে কেঁদে চলেছি। সেদিন কেন যেন কথাগুলো আমার গলায় আটকে গিয়েছিল, মুখ দিয়ে বের হচ্ছিল না। নিজের সম্পর্কে এত খারাপ কথা শুনেও আমি নীরব। মেয়েটা বলল, স্যার জানেন, এই মেয়েটা আপনাকে নিজের বন্ধু বলছিল। আপনি জানেন না, এইসব মেয়ে। ওকে বাকিটা বলতে না দিয়েই বলল, তাই নাকি? ও বলেছে আমার বন্ধু এত বড় মিথ্যে? মেয়েটা আবার বলল, আপনার পারমিশন না নিয়েই কেবিনে ঢুকেছিল। আপনি একদম ঠিক করেছেন স্যার, ওকে যেতে দেননি। ওকে তো পুলিশে দেওয়া উচিত। দেখলেন না আপনি আসার সাথে সাথে কেমন পালাচ্ছিল? আদি বলল, তাই তো। তা তুমি পালাচ্ছিলে কেন? আমার সামনে এসে বলল। আমি নিশ্চয়। মেয়েটা আবার বলল, ও আর কি বলবে, ধরা পড়ে গেছে না। কেন জানি না আমি চাইছি আজ প্রতিটা অভিযোগের জবাব আদি দিক। আমি কিচ্ছু বলবো না। এতক্ষণ শান্ত থাকলেও এবার দেখলাম আদির চোখ মুখ পাল্টে গেছে। ও যে ভীষণ রেগে গেছে তার কেউ বুঝুক না বুঝুক আমি বুঝতে পারছি। আর এটাও জানি ও রেগে গেলে কি হতে পারে। তবে আজ কি হতে চলেছে আমি নিজেও জানি না, কারণ ওর চোখ মুখ দেখে আমারও ভয় করছে। আদি রাগ চেপে অনেক কষ্টে মুখে একটা হাসি এনে আমার সামনে দাঁড়ালো। তারপর মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, কে যেন বলছিলেন আপনি? ও আমার বন্ধু না, ও আমার বন্ধু না। আমার বন্ধু ছাড়াও ওর প্রথম পরিচয়
ও আমার দিদির ননদ। আর প্লিজ ওকে যেমন তেমন ভাববেন না। ও যাদবপুরের স্কলার। আর ওর দ্বিতীয় পরিচয় ও আমার ফিয়ান্সে, আমার মন। কথাগুলো যে এভাবে সরাসরি বলে দেবে তা ভাবতে পারিনি। আদি আবার বলল, ও আমার কেবিনে, আমার অফিসে যখন খুশি আসতে পারে। ওকে আটকানোর অধিকার আপনাকে কে দিয়েছে? আর আপনার সাহস কি করে হলো আপনি ওকে অপমান করেন? আর কি বলছিলেন, আপনি ওর মতন মেয়েদেরকে চেনেন? আচ্ছা মিস দাস, আপনি নিজে কেমন সেটা জানেন তো? কারোর ব্যাপারে না জেনে মন্তব্য করা যে উচিত নয়, এইটুকু শিক্ষা কি আপনার নেই? আর কি বলছিলেন আপনি? সিকিউরিটি ডাকবেন, পুলিশ ডাকবেন। তা আপনি কি এটা জানেন আমি চাইলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি এই অফিস থেকে বার করে দিতে পারি? আর আমি যদি আপনাকে বের করে দিই তবে আপনি আর এই শহরে কোনো কোম্পানিতে একটাও চাকরি পাবেন না। বের করে দিতে পারি কেন বলছি, বের আমি করে দেব। তোমার মতন একটা ইডিয়েটকে এখানে রাখার কোনো ইচ্ছা নেই আমার। কথাগুলো বেশ জোরে চিৎকার করে বলল। প্রচণ্ড রেগেছিল। মেয়েটা এবার বলল, সরি স্যার, আমি সত্যি বুঝতে পারিনি। সরি ম্যাম, এক্সট্রিমলি সরি। প্লিজ স্যার, আমাকে এভাবে এখান থেকে বের করে দেবেন না। আমার এই চাকরিটা সত্যি খুব দরকার স্যার। সরি স্যার। আদি আবার চিৎকার করে বলল, শাট আপ, জাস্ট গেট লস্ট। দাঁতের দাঁত চেপে কথাগুলো বলল। মেয়েটা আর কিছু না বলেই চলে গেল। তারপরও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। এত কিছুর পরও আমি নির্বাক, কিছু বলতে পারছি না। কিছুক্ষণ পর আদি আমার সামনে এসে এভাবে চুপ করে থাকতে দেখে করুণভাবে বলল, এই মন। এতক্ষণ চুপ করে কাঁদলেও এবার জোরে ফুঁপিয়ে কেঁদে উঠলাম। আমার অবস্থা দেখে আদি রীতিমতো ঘাবড়ে গেছে। আমার হাত দুটো ধরে পাশের চেয়ারে বসালো। তারপর নিজে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। এক হাত দিয়ে আমার হাত দুটো শক্ত করে ধরে চোখের জলগুলো মুছোতে মুছোতে বলল, মন, এই দেখো, এভাবে কেউ বাচ্চাদের মতন কাঁদে? চুপ চুপ, আয় আয় মন, প্লিজ কাঁদে না শোনা, এভাবে কাঁদে না। হে পাগলি। এবার আমি মুখটাকে দুহাত দিয়ে ঢেকে আবার কাঁদতে শুরু করলাম। কিসের জন্য কাঁদছি জানি না। মেয়েটা আমাকে অপমান করেছে বলে, নাকি আদি আমার অপমানের জন্য মেয়েটাকে উচিত জবাব দিয়েছে বলে। তবে চোখের জল বাঁধ মানছে না। এবার আদি আমার মুখ থেকে হাতটা জোর করে সরিয়ে বলল, আবার কাঁদছো তুমি? তুমি তো জানো মন, আমি তিনজনের কান্না একদম সহ্য করতে পারি না। একটা মা, আর একটা দি ভাই, আর একটা তুমি, তাও কাঁদবে তুমি? প্লিজ না মন, কেঁদো না এভাবে, প্লিজ বাবু। আমি আবার ঠোঁট ফুলিয়ে কাঁদতে যাব তার আগেই ও গম্ভীর গলায় বলল, মন, এবার কিন্তু খুব বকা খাবে তুমি। আমার কথা শুনছো না কিন্তু। এবার একটু ভয় পেয়ে চুপ করলাম, কারণ জানি না শুনলেও সত্যিই বকে দেবে। ও এমনি বকে না, কিন্তু রেগে গেলে খুব বকে দেয়। আমার কান্না থামতে বলল, এই তো গুড গার্ল। বলে দুটো চকলেট আমার দিকে বাড়িয়ে বলল, এগুলো আমার মনের জন্য, কাঁদলে কিন্তু আমি দেবো না বলে দিলাম। ওর হাত থেকে চকলেটগুলো প্রায় কাড়িয়ে নিয়ে একবার মুচকি হাসলাম। ছেলেটা ভালো ছেলে বলে কাজ পারে বাবা। সেদিন বৌমণিকেও এভাবে থামিয়েছিল। একটা চকলেট খুলে নিজের মনে খেতে লাগলাম। আমার এমন বাচ্চাদের মতো আচরণ দেখে ও পাশের চেয়ারে বসে গালে হাত দিয়ে মুচকি মুচকি হাসছে। এবার বলল, আমি তো জানতাম মোনালিসা সেনগুপ্তা একজন স্ট্রং গার্ল। কেউ কিছু বললে ঝাঁসির রানী হয়ে যায়। তা আমার ঝাঁসির রানী এভাবে ভেজা বিড়াল হয়ে কাঁদছে কি করে? আর দেখো, কেঁদে কেঁদে পুরো মুখের মেকআপটা উঠে গেছে, একদম পেতনি শাকচুনি লাগছে। ইস, শেষে কিনা এমন একটা শাকচুন্নিকে বিয়ে করতে হবে আমাকে।
বলেই মুখটা অসহায়ের মতো করে নিল। এবার আমার খুব রাগ লাগছে। একে কান্না পাচ্ছে, তার উপরে উজবুকের বাচ্চা এসব বলছে। রাগে মুখ ফুলিয়ে বললাম, তুমি খুব পচা, কথাই বলবো না আমি তোমার সাথে, আর ব্রেকআপ, যাও, করতে হবে না আমাকে বিয়ে। আমার এভাবে বাচ্চাদের মতো কথা বলা দেখে ও হেসে ফেলল, বলল, তাই ব্রেকআপ করে নেবে? আমি বললাম, করবই তো, তুমি সবসময় আমাকে যা তা বলো, বাজে পচা উজবুক একটা, একটুও ভালোবাসো না তুমি আমাকে। বলে রাগে মুখ ঘুরিয়ে নিলাম। ও আমার কথায় হাসতে হাসতে মাথা নাড়িয়ে বলল, না তো, খুব ভালোবাসি পেতনিটাকে, আর আমি ব্রেকআপ করবো না। বলেই সে দুষ্টু মিষ্টি হাসি নিয়ে আমার দিকে তাকালো। ওর কাণ্ড দেখে সত্যি খুব রাগ লাগছে, তাই রাগের মাথায় বলে ফেললাম, কেন, তোমার অফিসে কত সুন্দরী সুন্দরী মেয়ে আছে, একেবারে পরীর মতো দেখতে, তাই না? তাই তো আমাকে তোমার পেতনি মনে হয়। বলে মুখ বেঁকিয়ে দিলাম। ও এবার হো হো করে হেসে উঠল। ওর হাসি দেখে আমার রাগে ব্লাস্ট করতে ইচ্ছে করছিল। বললাম, হাসার কি হলো? আমি মোটেও মজা করছি না তোমার সাথে। এবার ও হাসি থামিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আচ্ছা, তুমি না মন সত্যি একটা পাগলি। এই সমস্ত কিছু করছিল বুঝি তোমার মাথায়? আমার মন তো দেখছি খুব হিংসুটে। আরে পাগলি, আমি বললেই বুঝি তুমি পেতনি হয়ে যাবে? তোমাকে কত মিষ্টি দেখতে, আমি না সত্যি বুঝতে পারি না তুমি কি করে এত রেগে যাও। আমি অবাক হয়ে দেখছিলাম ওকে। ও সত্যি কত ভালোভাবে বোঝে আমাকে। এবারও বলল, তুমি আমাকে এখন বলো তো, তখন ওভাবে চলে যাচ্ছিলে কেন, আর চুপ করে শুনছিলেই বা কেন? আমি বললাম, কষ্ট হচ্ছিল তাই চলে যাচ্ছিলাম। আর কি বলতাম, ওই মেয়েটা তো আমার কোনো কথাই শুনতে চাইছিল না। না শুনলে জোর করে শোনাতে, তবু চুপ করে একটা বাইরের মেয়ের কথায় চোখের জল কেন ফেলবে তুমি? শোনো মন, এই চোখের জলগুলো অনেক দামি, কোনো ফালতু লোকের জন্য নষ্ট করার জন্য নয় এগুলো। আর ওই মেয়েটাকে তো আমি দেখছি। কথাগুলো বেশ রেগে বলল। আমি বললাম, একদম না, তুমি ওই মেয়েটাকে আর কিচ্ছু বলবে না। আর প্লিজ আদি, ওর চাকরি নিয়ে কিছু করো না। ও তোর নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে, একটা ভুল করেছে বলে তুমি এমন করবে? আর ও তো বলছিল ওর চাকরিটা খুব দরকার। এভাবে কাউকে শাস্তি দিতে নেই। আর খবরদার, কিচ্ছু করবে না তুমি। ও তখন বলল, কিন্তু মন, ওকে শেষ করতে না দিয়েই বললাম, আর কোনো কিন্তু নয় আদি, আর এটা ফাইনাল, তুমি কিচ্ছু করবে না, ব্যাস। এবারও হেসে বলল, সত্যি মন, তুমি সত্যি সবার থেকে আলাদা। ও তোমাকে এত কিছু বললো, আমি হলো তো ঘাড় ধাক্কা দিয়ে ওকে বের করে দিতাম। আমি বললাম, তাহলে ওর আর আমার মধ্যে কোনো পার্থক্যই থাকতো না, তাই না? আদি হেসে বলল, তা বটে। আজ হঠাৎ এই অধমের এত সৌভাগ্য হলো কি করে? হ্যাঁ, আজ মোনালিসা ম্যাডাম নিজে আমার সাথে দেখা করতে এসেছেন। আমি বললাম, আজকে একটা স্পেশাল ডে তো, তাই। যাই হোক, এখন বলো তো ফ্রি আছো কি না? ও বলল, কেন বলো তো, আজ কি? সত্যি বাবা, ছেলেটা নিজের জন্মদিনটাও ভুলে গেছে। যদিও আমি বৌমনিয়ার আন্টিকে বলতে বারণ করে দিয়েছিলাম, কিন্তু ও যে এত ভুলও জানতাম না। ওকে একটু রাগাতেই বললাম, আসলে কাল আমার বিয়েটা ফাইনাল হয়ে গেছে, তাই ভাবলাম আজ তোমাকে ট্রিট দিয়ে দিই। এর আগেও আমি বহুবার বিভিন্ন ছেলেদের নিয়ে ওকে রাগিয়েছি, কিন্তু তেমনভাবে কোনোদিন রেগে যায়নি। বলা যায় একদম উড়িয়ে দিত এই কথাগুলো। কিন্তু আজ বেচারার মুখটা শুকিয়ে গেল। খানিকক্ষণ আমার দিকে চুপ করে তাকিয়ে থেকে বলল, না, সময় হবে না, তুমি এখন যাও। বলে চলে যেতে গেলেই
পিছন থেকে ওর হাতটা ধরে ফেললাম। আর হাসি চাপতে পারছিলাম না, তাই খুব জোরে হেসে ফেললাম। আমাকে হাসতে দেখে যে ও অবাক হয়েছে বেশ বুঝতে পারছিলাম। বললাম, তুমি যে এত বোকা জানতাম না তো। তুমি ভাবলে কি করে আমি তোমাকে আমার বিয়ের জন্য ট্রিট দিতে এসেছি? বলেই আবার হেসে ফেললাম। ও এবার অবাকের শেষ সীমানায় চলে গেছে। এবার ও করুণভাবে বলল, মন, তুমি এসব নিয়ে কেন মজা করো? তুমি জানো না আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। কিন্তু কিন্তু তবে আজ কি? আমি বললাম, সত্যি আদি, তুমি মানে কি বলবো, এই যে নবাবপুত্তর আজ আপনার জন্মদিন, সেটাও কি ভুলে গেছেন? তাই আমার কিউট সুইট পাগল বয়ফ্রেন্ডটাকে হ্যাপি বার্থডে। আর বেশি ভাবতে হবে না, তাড়াতাড়ি চলুন, আজ আমার অনেক প্ল্যান আছে। ও একটা মিষ্টি হেসে আমার হাতটা ধরে বলল, থ্যাঙ্কস মন, আর এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু সত্যি আমার মনে ছিল না। ঠিক আছে, কুছ পরোয়া নেই, আমার মন তো আছে মনে রাখার জন্য। আমি বললাম, হয়েছে, আর তেল দিতে হবে না, এবার তাড়াতাড়ি চলো, দেরি হলে তোমার খবর আছে বলে দিলাম। সে এবার জোরে হেসে বলল, চলুন মহারানী। এভাবে দিনগুলো বেশ কাটছিল। মনে হতো আদির সাথে থাকলে আমার আর কিচ্ছু চাই না। কিন্তু ভগবান বোধহয় অন্য কিছু ভেবে রেখেছিলেন, তাই এত আনন্দ সহ্য হলো না। সেটা ছিল আমাদের বিয়ের 5 দিন আগের একটা সকাল। তখন আমার পিএইচডি কমপ্লিট, কিন্তু তখনও বাড়ি যাইনি। পিসিমণির কাছে একটা দরকারে থেকে গিয়েছিলাম, তাই ঠিক করেছিলাম ফেরার আগে বুক স্টল থেকে কয়েকটা প্রয়োজনীয় বই কিনে নেব। গল্পের বই পড়তেও আমি খুব ভালোবাসি, আর তখন অফার চলছে, তাই চলেই গেলাম। বেশ কয়েকটা বই কিনে যখন হিসেব করতে দিলাম, তখনই ফোনটা বেজে উঠল। মা ফোন করেছে। বই দোকানের দাদাকে বললাম, আপনি হিসেব করুন, আমি এসে বিলটা দিচ্ছি। কথা বলতে বলতে স্টল থেকে বেরিয়ে গেলাম। ফোনটা ধরতেই ওপাশ থেকে মায়ের চিৎকার, এই তোর বুদ্ধি কবে হবে রে? আর 2 দিন পর বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে, এখনো বড় হলো না। তোর পিসিমণি বলল বাড়ি থেকে খেয়ে পর্যন্ত বেরোসনি। হ্যাঁ রে, তোর আজই দরকার ছিল বই খাতা কিনতে যাওয়ার। কদিন পরে কিনলে কি তোর মহাভারত অসুস্থ হয়ে যেত? তোর চিন্তাতেই একদিন মরে যাবো আমি, দেখিস। তুমি না মা এত চিন্তা কেন করো বলো তো? আমি ঠিক আছি রে বাবা। আচ্ছা শোনো না, একটা শেষ আবদার রাখবে? এইসব কি কথাবার্তা? শেষ আবদার মানে? খবরদার মানা, ফের যদি এসব ভুলভাল কথাবার্তা বলেছিস তুই। আরে আমি তো বিয়ের পর চলে যাব, তাই বললাম। বলছি তোমার হাতে লুচি আর আলুর দমটা একবার খাওয়াবে? কি বলছিস? শুনতে পাচ্ছি না। আমি আরও খানিকটা এগিয়ে গিয়ে বললাম, বলছি লুচি আর আলু। বাকিটা বলতে পারলাম না আর। কথা বলতে বলতে রাস্তায় চলে এসেছিলাম। পিছন থেকে একটা গাড়ি অনেকক্ষণ থেকে হর্ন দিচ্ছিল, শুনতে পাইনি। হঠাৎ প্রচণ্ড জোরে গাড়িটায় ধাক্কা খেয়ে ছিটকে পড়লাম। তারপর আর কিছু মনে নেই। কিছু বুঝে ওঠার আগেই সব কেমন এলোমেলো হয়ে গেল। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। মা, বাবা, আদের মুখটা সামনে ভেসে উঠল। জানি না আমার কিছু হয়ে গেলে কি হবে পাগলটার। মনে হলো সব বুঝি শেষ, শুরু হবার আগেই সব শেষ হয়ে যাবে। আর বোধহয় কোনো দিন আমার মা বাবাকে দেখতে পাবো না। আর আদি, জানি না। আর মনে হয় কোনো দিনও আমাকে রাগাবে না, মন বলবে না। কিন্তু আমি তো বাঁচতে চেয়েছিলাম। তারপর কি হয়েছে জানি না। মাঝে যখন আমার জ্ঞান এসেছিল, তখন শরীরে অসম্ভব যন্ত্রণা। মনে হয় অপারেশন থিয়েটারে ছিলাম, কিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। তারপর আবার সব অন্ধকার। আমার চারপাশের অন্ধকারটা ক্রমশ গাঢ় হচ্ছিল। কোথাও আলোর ক্ষীণ রেখাও ছিল না। মনে হচ্ছিল জীবনের সমস্ত আলো বুঝি নিভে গেছে, হয়তো না ফেরার দেশে যাবার জন্য। কিন্তু এ মায়া কাটিয়ে যে কিছুতেই যেতে পারছি না।
কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি আমাকে আরো গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে, বোধহয় মৃত্যুর অন্ধকারে। তারপর হঠাৎ অনুভব করলাম কারো চোখের জলের ঠান্ডা স্পর্শ। অনেক কষ্টে ক্লান্ত চোখগুলো মেললাম। আমার সামনে আদি, ওর চোখে জল, কাঁদছে আমার হাতটা ধরে। তবে কি সত্যি এখনো বেঁচে আছি আমি? আমার হাতটা নড়তে দেখে তাড়াতাড়ি ও আমার দিকে তাকিয়ে দেখলো ওর দিকেই তাকিয়ে আছি আমি। আনন্দে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরলো পাগলটা। তারপর সাথে সাথে ছেড়ে দিয়ে ডাক্তারকে ডাকতে ছুটলো। ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে ও কতটা খুশি। ওই কি অবস্থা করেছে নিজের, চুলগুলো উস্কো খুস্কো, মুখটা শুকিয়ে গেছে। মনে হচ্ছে খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু ঠিক করে করেনি। চোখগুলো লাল হয়ে ফুলে গেছে। ইস, নিজের একদম খেয়াল রাখেনি। এমন পাগলামি কেউ করে? একটু পরে ডাক্তার আঙ্কেল এলেন। উনি আমাকে দেখে বললেন, ইটস এ মিরাকেল কেস। না হলে এত ভয়ানকভাবে মাথায় চোট লাগলে কাউকে বাঁচানো সম্ভব হয় না। হয় মারা যায়, নয়তো কোমায় চলে যায়। আমার লাইফে এমন কেস আমি দেখিনি। মনে হয় আপনাদের প্রার্থনাতেই ও সুস্থ হয়ে উঠেছে। তারপর আমার মাথায় হাত রেখে বললেন, গুড জব মাই গার্ল। তারপর উনি চলে গেলেন। একে একে সবাই আমার সাথে দেখা করতে এলো। প্রথমেই মা বাবা এলো। মা কেঁদে কেঁদে নিজের চোখ ফুলিয়ে ফেলেছিল। কিছুতেই আমাকে এভাবে দেখে নিজেকে সামলাতে পারছে না। বাবা সামলানোর চেষ্টা করছে। নার্স এসে বলল আমার সামনে এভাবে কান্নাকাটি না করতে। তাই বাবা মাকে নিয়ে বেরিয়ে গেল। যেতে যেতে আমার মাথায় একবার হাত রেখে ছলছল চোখে বেরিয়ে গেল। পিসিমণি, পিসান, দাদাভাই, বৌমণিরাও এসেছিল। কিন্তু সবার মাঝেও আমার চোখ একজনকেই খুঁজছে। সে কোথায়? সে কি এত রাগ করেছে যে আমার সাথে দেখাও করবে না? ওদের কাছেই শুনলাম আমায় নাকি অ্যাক্সিডেন্টের পর রাস্তার লোকেরা ধরাধরি করে এনেছে। কল লিস্টের প্রথম নামটা মায়ের থাকায় মাকেই ওরা প্রথম জানায়। আমার ফোনটা একটু সাইডে পড়ায় ব্যাটারিটা নষ্ট হয়ে যায়নি। পুরো 14 ঘন্টা ধরে আমার অপারেশন চলেছিল। ডাক্তার বলে দিয়েছিল বেঁচে থাকার চান্স নেই বললেই চলে। 3 দিন নাকি আমি পুরো নির্জীবের মতো পড়েছিলাম। মা, বাবা, আদি সবার খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। আদি তো স্নান, খাওয়া সব ফেলে এখানে পড়ে থেকেছে। ওর অবস্থা তো একটু আগে আমি নিজের চোখেই দেখলাম। এরপর অনিরুদ্ধ আঙ্কেল আর আন্টি আমার সাথে দেখা করতে এলো। অনিরুদ্ধ আঙ্কেল আমার মাথায় হাতে রেখে বললেন, কিরে মা, এভাবে আমাদের সবাইকে চিন্তায় ফেলে দিলি। আমার ছেলেটা কত কষ্ট পেয়েছে জানিস? আমরা সবাই কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ। ওনার কথায় আমার চোখের জল আটকাতে পারছি না। আমাকে কাঁদতে দেখে আন্টি বলল, এসব কথা এখন থাক না, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ মা। আমি আমার বৌমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি নিয়ে যেতে চাই। ওনার কথায় আমি একবার মিষ্টি করে হেসে দিলাম। সবাই দেখা করে গেল, তো সে কই? সে কি সত্যি আসবে না? এসব ভাবতে ভাবতেই চোখটা বন্ধ করে নিলাম। বেশিক্ষণ তাকিয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিল আমার। হঠাৎ মনে হলো কেউ আলতো করে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই স্পর্শ যে আমার বড্ড চেনা। চোখ বন্ধ করিয়ে বুঝতে পারছিলাম কে, তাই মুখে হাসি খেলে গেল। আস্তে আস্তে চোখ খুলে তার দিকে তাকালাম। একটা মিষ্টি করে হেসে দিলাম, কিন্তু আদির মুখে হাসি নেই। চোখগুলো এখনো ভেজা। আমি ওকে কি বলবো বুঝতে পারছিলাম না। খানিকক্ষণ পর ও নিজেই ভেজা গলায় বলল, আমাকে ছেড়ে চলে যাবার সব প্ল্যান করে ফেলেছিলেন এমন? কি ভেবেছিলেন আমাকে দিয়ে চলে যাবে? হ্যাঁ, আমি তোমাকে কোথায় কোথায় রাখাই, পেছনে লাগি, কিন্তু তার শাস্তি আমাকে এভাবে দেবে? একবারও ভাবলে না আমাদের কথাটা? আরে আমার কথাটা হয় ছেড়ে দিলাম, কিন্তু তোমার মা, বাবা, তোমার পিসিমণি, দিভাই, ওদের কথাগুলো কি একবারের জন্য মনে পড়েনি তোমার? এতটা স্বার্থপর তুমি কি করে হতে পারলে বোন? কি করে? আমি শুধু মুখে হাসি নিয়ে অপলক ওর দিকে তাকিয়ে আছি। কিছু বলার যে ভাষা নেই আমার কাছে। কিন্তু
আমি তো সত্যি চলে যেতে চাইনি, শুধু আবার একবার মিষ্টি করে হেসে বললাম, আদি। ও বলল, কি আদি? ভাবো নাকি তুমি আমার কথা? না, ভাবো না তুমি। ভাবলে এভাবে চলে যেতে পারতে না। কোনো কথা বলবো না আমি তোমার সাথে, তবে একটা কথা শুনে রাখো, আমাকে ফাঁকি দিয়ে চলে যাওয়া এত সহজ নয়। আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও না। বুঝতে পেরেছ? কথা বলতে কষ্ট হচ্ছিল, তাও আস্তে আস্তে বললাম, কেন? আমি তো তোমার সাথে সারা দিন ঝগড়া করি, মরে গেলে তো আর। আমার কথা শেষ হওয়ার আগেই হাত দিয়ে আমার মুখ চেপে ধরল। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ও বলল, আর কোনোদিন যদি তোমার মুখে এসব কথা শুনেছি না মন, তবে আমার থেকে খারাপ কেউ হবে না, এটা আমি বলে রাখলাম। আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে না তোমার। ওর এই কথা শুনে আর নিজেকে সামলাতে পারছি না, আমিও কেঁদে ফেলেছি। আমাকে কাঁদতে দেখে ও বলল, এই মন, আবার কাঁদছো কেন তুমি? জানো না তোমার চোখের জল দেখতে আমার একদম ভালো লাগে না। এই মন, লক্ষ্যটি আমার, কেঁদো না শোনা। কাঁদলে আবার শরীর খারাপ লাগবে তোমার। আমার পেতনিটাকে কিন্তু হাসলে বেশি সুন্দর লাগে। তোমাকে খুব ভালোবাসি আমি, প্লিজ কোনোদিনও ছেড়ে চলে যেও না আমাকে। কথাটা বলে আমার মাথায় আলতো করে একটা ভালোবাসার পরশ দিল। আমি চোখ বন্ধ করে ওর ছোঁয়া অনুভব করলাম। তারপর চোখ খুলে তার দিকে তাকিয়ে একটা মিষ্টি করে হাসলাম। সে হাসি মুখে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এরপর 10 দিন পর হসপিটাল থেকে আমাকে ডিসচার্জ করে দিল। এই কদিন সবাই অবশ্য আমার অনেক খেয়াল রেখেছিল। মা জোর করে ওই পচা স্যুপটা খাওয়াতো, তারপর ওই তেতো তেতো মেডিসিন। এসব সহ্য করলেও দুধ খেতে তো আমার একদম ভালো লাগে না, ওটা কেউ খাওয়াতে পারতো না। তাই ওই রাজকার্যের দায়িত্ব ছিল আদির ওপর। ও আমাকে জোর করে ওটা খাওয়াতো। খাবো না বললেও আবার চেপে ধরে বাচ্চাদের মতো করে খাইয়ে দিত। আমি কিছুতেই ওর সাথে পারতাম না। শুধু খাওয়া হয়ে গেলে রাগে মুখ ফুলিয়ে বসে থাকতাম। ডিসচার্জ হলেও আমাকে 1 মাস বেড রেস্টে থাকতে বলেছিল। এই 1 মাস তো আমাকে কেউ বিছানা থেকে নামতেও দেয়নি। আদি তো প্রতিদিন দেখা করতে আসতো। সত্যি আমি অনেক ভাগ্যবান যে এতগুলো ভালোবাসার মানুষ পেয়েছি। এসব মনে করে এখনো চোখে জল চলে আসে। সবাই চলে গেল আমার বর দেখতে, আর আমি কি কপাল, নিজেই নিজের বরটাকে দেখতে পাচ্ছি না। বৌমনি আমার সাথে আছে। কি রে মহারানী, তা আজ থেকে আমি কিন্তু তোমার ননদ হব। কথা না শুনলে কিন্তু খুব শাস্তি দেব। আমি বসে বসে বৌমনির কথাই হাসছি। যাই, আমার ভাইটাকে কেমন লাগছে দেখে আসি। তুই বস। চাপ বাবা, বৌমনিও চলে গেল, এবার একা একা বসে থাকো। ধুর, ভালো লাগে না। দাদা ভাই, ছোটদা ভাই আরও 2 জন মিলে আমাকে মণ্ডপে নিয়ে যাচ্ছে। পান পাতা সরাতেই শুভ দৃষ্টি হলো। সত্যি আমার বরটাকে আজ ভীষণ সুন্দর দেখাচ্ছে। এতদিন লোককে বলতাম, আজ নিজেই নিজের বরের ওপর ক্রাশ খাচ্ছি। আদিও আমার দিকেই তাকিয়ে আছে। আমি লজ্জায় মাথা নামিয়ে নিলাম। এদিকে সুযোগ পেয়ে টোন্ট মারতে কেউ ছাড়ছে না। দেখতে দেখতে সব নিয়ম এক এক করে শেষ হয়ে গেল। সিঁদুর দানের সময় আদির হাত থেকে বেশ কিছুটা সিঁদুর আমার নাকে পড়েছে। পিছন থেকে কারা যেন বলল, দেখো দেখো, আমাদের মানার নাকে সিঁদুর পড়েছে যে, জামাই খুব ভালোবাসবে আমাদের মানাকে। এমন একটা কথা শুনে লজ্জায় মুখ তুলতে পারছি না। একবার আদির দিকে তাকিয়ে দেখলাম মুখে সেই দুষ্টু হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওকে একবার দেখে
আবার মাথা নামিয়ে নিলাম। পাশ থেকে কানে কানে বলছে, আমার বউটাকে কিন্তু লজ্জা পেলে খুব মিষ্টি দেখতে লাগে। মুচকি হেসে একবার ওর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। ফাইনালি আমার মন আজ আমার ওয়াইফ হলো। কি তাই তো ম্যাডাম? আদি, কি হচ্ছেটা কি? সবাই দেখছে তো। ও মা, দেখুক তো আমি কি করতে পারি? আমি আমার বউয়ের সাথে কথা বলছি, কার তাতে কি? আমি ওর দিকে কটমট করে তাকালাম, তাও কোনো হেলদোল নেই। সেই দুষ্টু হাসিটা এখনো ঠোঁটের কোণে লেগে আছে। পাগল একটা। আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো মন? না, কোনো দিনও না। সারা জীবন আমি তোমার সাথে থাকবো, এমনকি আগামী 7 জন্ম। এই যে 7 পাকে বেঁধে সিঁদুর পরিয়ে আমাকে বিয়ে করলে, আমাদের সম্পর্কের শুভ পরিণয় হলো। এরপর থেকে এই পেতনি আর আপনার ঘাট থেকে নামবে না। আপনি চাইলেও না। সারা জীবন এইভাবেই ঘাড়ে চেপে থাকবো, বুঝলেন মিস্টার উজবু? কিন্তু খুব সাবধান, এই পেতনি কিন্তু ঘাড় মুটকে দিতে পারে। দুজনেই জোরে হেসে উঠলাম। তাকিয়ে দেখি আশেপাশের অনেক লোক আমাদের দিকেই তাকিয়ে আছে। এই, তোরা দুটো কি বিয়ের আনন্দে পাগল হয়ে গেলি নাকি? না তো, পাগল কেন হতে যাব? তবে এত হাসাহাসির কারণ কি? ওটা সিক্রেট। আর তাছাড়া তুই এসব জানার জন্য এখনো বাচ্চা আছিস, বুঝলি দি ভাই? বলে আদি হেসে ফেলল। ওর কথা শুনে আমিও হেসে ফেলেছি। আরও অনেকে আমাদের হাসিতে যোগ দিয়েছে। আর বৌমণি রাগি রাগি চোখে আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। সত্যি আদিটাও না পারে বটে। কাল আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হবে, তাই কালকের জন্য আমি একটু স্পেশাল প্ল্যান করেছি। যতই হোক, কাল আদিত্য চৌধুরীর অ্যানিভার্সারি। মোনালিসাকে এখনই কিছু বলবো না। কাল হঠাৎ এই সারপ্রাইজটা পেয়ে মেয়েটার মুখের রিয়াকশনটা দেখার জন্য ভাবলে মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে। এমনিতেই কাজের চাপে ওকে তেমন একটা সময় দিতে পারি না, কিন্তু তাও কোনোদিনও কোনো অভিযোগ করেনি। সত্যি মন আমাকে খুব ভালো করে বোঝে। এখন তো আবার সকাল হলেই রান্না বান্না করে কলেজের জন্য বেরিয়ে যায়। ওহো, আপনাদের তো বলতেই ভুলে গেছি, মন এখন একটা কলেজের ফিজিক্সের প্রফেসর, তাই ওরও কাজের বেশ ভালোই চাপ আছে। কিন্তু মেয়েটা গেল কোথায়? মন, এমন কোথায় গেলে? এই সকাল সকাল ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? উজবুক থেকে আর মানুষ হলে না কোনোদিন। এটা কিন্তু ঠিক হচ্ছে না মন। তোমাকে না বলেছি আমাকে এই নামে ডাকবে না? আদিত্যর কথা শুনে মোনালিসা খিলখিলিয়ে হেসে উঠল। এই নামটা তোমার ক্যারেক্টারের সাথে একদম মানানসই, বুঝলেন মিস্টার উজবুক? আদিত্য বেজার মুখে তাকিয়ে রইল। আচ্ছা, এই নাও তোমার জন্য, বলে একটা প্যাকেটে মোড়া বাক্স আদিত্যের হাতে দিল। আদিত্য ওটা খুলে দেখল একটা সুন্দর রিস্ট ওয়াচ। মুখে একটা হাসি ফুটে উঠল। থ্যাঙ্কস মন, এটা সত্যি খুব। এই দাঁড়াও দাঁড়াও, এত খুশি হওয়ার কোনো কারণ নেই। আমি এটা তোমাকে এমনি এমনি দিইনি। আজ মিনুদি আসবে না বলেছে, তাই আজকের রান্নাটা তুমি করে দাও। তো তার মানে এটা ঘুষ ছিল? এটা কিন্তু ঠিক না একদম। বেশি না বকে যেটা বললাম সেটা করো। এবার আদি দুষ্টু হেসে বলল, আচ্ছা, রান্না করলে আমি কি পাবো? হ্যাঁ মানছি, প্রতিদিন তুমি করো, কিন্তু আমিও তো রোজ সন্ধ্যাবেলা তোমার ফেভারিট চকলেটগুলো এনে দিই। তো আমার বেলা শুধু রিস্ট ওয়াচ চলবে না, কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। কেন? ছুটির দিনে তো রান্না আমরা দুজনেই করি, তখন তো এসব বলো না। সে তো ছুটির দিনে, কিন্তু আজ তো ছুটি নয়। তারপর আবার আমাকে অফিস যেতে হবে। মোনালিসা মুখ বেঁকিয়ে বলল, আচ্ছা বেশ, সে না হয় দেওয়া যাবে, আগে রান্নাটা তো হোক। আদিত্য আর কিছু না বলে হাসতে হাসতে রান্নাঘরের দিকে পা বাড়ালো। এই ছেলেটা যে কি ধাতু দিয়ে তৈরি বুঝি না বাপু। নয়তো আমি ওর এত পিছনে লাগি, রাগানোর চেষ্টা করি, ভুলভাল কাজ করাই, সব হাসি মুখে মেনে নেয়। একটু দুষ্টুমি করে ঠিক,
কিন্তু ওগুলো আমার খুব ভালো লাগে। ওর সাথে ঝগড়া করতে খুব ভালো লাগে আমার, কিন্তু ও করলে তো এই যে এই মাত্রর অভিজ্ঞতা। ভাবলাম রান্না করতে বললে হয়তো রেগে গিয়ে ঝগড়া করবে, তা নয়, ও তো রাজিও হয়ে গেল। অন্য কেউ হলে তো এতক্ষণে বউকে 10টা গালি দেওয়া হয়ে যেত। সত্যি ছেলেটা সবার চেয়ে আলাদা। এমন জায়ফল জয়ত্রীটা কোথায় রেখেছো? ওই যে লাট সাহেবের ডাক পড়েছে, দেখি আবার কি দরকার। কি বলছো? জায়ফল জয়ত্রী? হ্যাঁ ওই তো ওইখানে। বাবা, এরই মধ্যে এত রান্না? কই আর এত, শুধু তো বিরিয়ানিটা করলাম। ভাবলাম তুমি খেতে ভালোবাসো তাই। তা স্পেশাল কিছু আছে বুঝি? মানে আজ বা কাল আছে বুঝি? আদি ভাবার চেষ্টা করে বলল। কি আছে মনে পড়ছে না তো। এবার আমার খুব রাগ হচ্ছে। ওর কি সত্যিই মনে নেই কাল আমাদের অ্যানিভার্সারি? আর আমি ভাবলাম ও বোধহয় তাই আমার জন্য রান্না করলো। রেগে বললাম, জানো না তাই না? তা মনে থাকবে কেন? আমি তোমার কে হই? আমাকে একটুও ভালোবাসো না তুমি? শুনে ও হেসে বলল, উফ মন, তুমি আবার সেই পেতনিদের মতন কাঁদতে শুরু করলে। হ্যাঁ সেই তো, আমি তো পেতনি, কথাই নেই তোমার সাথে। আমি কোথায় কত খুঁজে তোমার জন্য একটা এত সুন্দর ঘড়ি আনলাম আমাদের অ্যানিভার্সারি বলে। কালকের জন্য কত প্ল্যানিং করলাম, আর ওনার তো কিছু মনেই নেই। আর আমি ভাবলাম উনি হয়তো আমার জন্য ভালোবেসে রান্না করলেন, দরকার নেই মনে রাখার। আর আমিও সত্যিই কোনো কথা বলবো না। আমার কথা শুনে ও হো হো করে হেসে উঠল। সত্যি মন, তুমি এমন বাচ্চাদের মতন করো মাঝে মাঝে। আরে পাগলি, আমি কিছুই বলিনি, আমি তো মজা করছিলাম। ভাবলাম কাল একটা সারপ্রাইজ দেব, কিন্তু তোমার তো তর্স হইল না। আর রইল ঘড়ির কথা, তুমি না বললেও জানতাম তুমি কেন দিয়েছ। আর এটাও জানি যে মেনুদিন না আসাটা একটা বাহানা আমার হাতে রান্না খাওয়ার আর আমার সাথে ঝগড়া করার। কি ঠিক বলেছি? আমি শকড, কি করে যে সব বুঝে যায় কে জানে। ও আবার দুষ্টু হেসে বলল, কি হলো মন, বলো ঠিক বলেছি? আমি মুচকি হেসে মাথা নামিয়ে নিলাম। ও আবার বলল, তা মন, আমার মিষ্টিটা? আমি অবাক হওয়ার ভান করে বললাম, মিষ্টি? কিসের মিষ্টি? কেন জানো না? আচ্ছা বেশ, আমি বলে দিচ্ছি। আদি আর কিছু বলার আগেই ওর মুখে একটা রসগোল্লা ঢুকিয়ে দিলাম। তারপর হাসতে হাসতে বললাম, নাও তোমার মিষ্টি। এর চেয়ে বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হয়ে যাবে, বুঝেছেন মিস্টার উজবুক? ওর মুখটা দেখার মতো হয়েছে। কোনো রকমে মিষ্টিটা গিলে বলল, এটা কিন্তু তুমি ঠিক করলে না মন। আমি আবার হেসে বললাম, আহারে একদম ঠিক করেছি। কি বলেছিলে তুমি আমাকে? পেতনি না? পেতনিকে যখন ঘাড়ে চাপিয়েছ ফল তো ভোগ করতেই হবে। আর এটা তোমার শাস্তি, আমার সাথে এতক্ষণ ফালতু মজা করার জন্য আর আমাকে রাগানোর জন্য। বলেই দৌড় দিলাম ওখান থেকে। ও বেচারা তখনও মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। আদি আর মোনালিসার সম্পর্কটা চিরদিন যেন এরকমই থাকে। তোমরা এতক্ষণ শুনছিলে শ্বেতপতর কলমে পরিণয়। তোমাদের সকলকে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য, গল্প শোনার জন্য। আমাদের আজকের উপস্থাপনা তোমাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর হ্যাঁ, আরও একটা কথা, নতুন বছর আসছে। নতুন বছর সকলে নিজের প্রিয় মানুষদের সাথে খুব খুব ভালো কাটাও। এই বছরের সকল তোমাদের অপূর্ণ জিনিসগুলোকে পূর্ণ করো নতুন বছরে। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকো, ভালোবাসায় থাকো। শুভরাত্রি।